নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। বঙ্গে ভোটের হাওয়া বইতে শুরু করেছে, আর এই হাওয়া বইতে শুরু করার সঙ্গে সঙ্গেই আবার নতুন করে এই কংগ্রেস এবং তৃণমূলের কাছাকাছি আসার কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এই ইঙ্গিতের মধ্যেই বামেদের অবস্থান, তারা কি করবে? দেখুন, আমরা সকলেই জানি এই গত 2024-এর লোকসভা নির্বাচনের আগে হঠাৎ এক কাকভোর সকালে তৃণমূলের অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর বাড়িতে চলে গেছিলেন। গিয়ে কংগ্রেস যাতে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করে সেই প্রস্তাব রেখেছিলেন। তারা সবসময় চান যাতে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটটা না হয়। রাহুল গান্ধী সেই সময় তার কথা শুনেছিলেন বটে, কিন্তু সেই সময় তিনি কোনো কমিটমেন্ট করেননি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাম এবং কংগ্রেসের জোট হয়, তৃণমূলের সঙ্গে জোট হয়নি। কারণ কংগ্রেসের সেই সময়ের প্রদেশের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যিনি কট্টর তৃণমূল বিরোধী, এবং তার সঙ্গে তৎকালীন সমস্ত গোষ্ঠীর নেতারা, কংগ্রেসের তো বিভিন্ন গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর নেতারা যখন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের নির্বাচন প্রার্থী ঠিক করা ইত্যাদি নিয়ে, তখন পরিষ্কার করে তারা জানান যে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 2011 সালে কংগ্রেসের জোট তৃণমূলের সঙ্গে হওয়ার ফলে কংগ্রেসকে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছিল। অথচ সেই সময় যদি সোনিয়া গান্ধী সার্বিকভাবে সব দিক থেকে না সাহায্য করতেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা হতো না। কংগ্রেসের কাঁধে ভর করে কংগ্রেসকে ওই নামমাত্র 65টা আসন ছেড়ে দিয়ে সেই সময় জোটটা হয়েছিল। কিন্তু তার পরবর্তী সময় কংগ্রেসেরই বিধায়কদের দলে নিয়ে তাদের বিরুদ্ধে কেস কামারি ইত্যাদি করে তাদের নেতাদেরকে দলে টেনে কংগ্রেসের ক্ষতি করেছে তৃণমূল। আজকে প্রায় দলটা পশ্চিমবঙ্গে সাইনবোর্ডে পরিণত হয়েছে। বলতে গেলে যেটাকে বলা হয়, অনেকেই রসিকতা করে বলেন মামু কংগ্রেস, অর্থাৎ মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। আক্ষরিক অর্থেই এই মালদা মুর্শিদাবাদ এবং ওই কুচবিহারের দিনাজপুরের অংশটা বাদ দিয়ে সার্বিকভাবে কংগ্রেসের আর কোথাও কোনো সেরকম শক্তি নেই, ভোটও তারা পান না সেই অর্থে। ফলে কংগ্রেস মনে করে যে তৃণমূলের সঙ্গে জোটে গেলে পরে তাদের সুবিধা হবে না। কারণ একটা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত যে দল, সেই দলের সঙ্গে গেলে পরে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা অংশ আছে কংগ্রেসের মধ্যেই, তারা কিন্তু আবার জোটপন্থী। এখন বর্তমান যারা কংগ্রেসের প্রদেশের নেতৃত্বে রয়েছে, অর্থাৎ সভাপতি ওই শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য ইত্যাদি, এই সমস্ত লোকেরা, এরা তৃণমূলের সঙ্গে জোটপন্থী, তৃণমূলের সঙ্গে সমঝোতা করে চলতে ভালোবাসেন। কারণ আক্ষরিক অর্থে দেখতে গেলেই এই শঙ্কর মালাকার, উত্তরবঙ্গের শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, এদের মতন একদল নেতা আছেন যারা বেসিক্যালি হচ্ছে রুথলেস ওয়ান্ডার। তাদের একক ক্ষমতায়, নিজের দক্ষতায় ভোটে দাঁড়িয়ে জেতার কোনো ক্ষমতা নেই। এমনকি তারা নিজেদের বুথে নিজেদের পরিবারের সমস্ত ভোটগুলো পাবেন কিনা সন্দেহ আছে। তারা চান তৃণমূলের সঙ্গে সমঝোতা করে যদি কিছু আসন বার করা যায়, যদি একটা বিধানসভার থেকে জিতে এমএলএ হওয়া যায়, তাহলে আগামী দিনটা তাদের সুরক্ষিত হয়। আবার একটা অংশ আছে, তারা কিন্তু মনে করে তৃণমূলের সঙ্গে যাওয়া মানে কংগ্রেসের চরম ভুল, এবং তারা সেটা মানবেও না। তারা এক প্রকার প্রায় এটা নিশ্চিত, যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়, হয় তারা বসে যাবেন, না হলে পরে কিন্তু অন্য দলে যোগদান করবেন। ঠিক একই রকমভাবে তৃণমূলের মধ্যেও অধিকাংশ নেতাই যেমন কংগ্রেসের সঙ্গে জোটটা চান, কারণ তারা সকলেই জানেন, এবং সারা পশ্চিমবঙ্গবাসী ওই কিছু অতি উৎসাহী বাম সমর্থক ছাড়া আর বাম নেতাগুলো ছাড়া প্রত্যেকেই এটা জানেন, এবার 26-এ যে ভোটটা হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই ভোটটা কিন্তু পুরোপুরি ধর্মের ভিত্তিতেই হবে। অর্থাৎ হিন্দু মুসলমান সম্প্রদায়ের ভিত্তিতে হ্যাঁ মমতা, না মমতার ওপর ভিত্তি করে ভোটটা হবে। তারা যতই চেষ্টা করুক নানান রকম ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে ভোটে বাজার গরম করার জন্য, তাতে তাদের কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশ পরবর্তী সময়
মুর্শিদাবাদ, মালদা এবং এই পেহেলগাঁওয়ের পরে এই পশ্চিমবঙ্গের মাটিতেও হিন্দু ভোটের কনসলিডেশন যে একটা বড় মাত্রায় হয়েছে সেটা বুঝতে কোনো কারুর বাকি থাকার কথা নয়। যারা একটু চোখ কান খুলে বাসে, ট্রামে, ট্রেনে, চায়ের দোকানে আড্ডা মারেন, একদম নিরপেক্ষভাবে যদি কথাবার্তা শোনেন, কথাবার্তা বলেন লোকের সঙ্গে, তাহলে বুঝতে পারবেন এই কনসলিডেশন কতটা হয়েছে। যতই অস্বীকার করা হোক না কেন, এই বামেদের পক্ষ থেকে রুটি রুজি মাকানের কথা বলা হোক না কেন, মানুষ কিন্তু সর্বাগ্রে এটা ভাবতে শুরু করেছে যে আগে তো নিজে বাঁচি, যদি ভিটেমাটি থেকে উৎখাতি হতে হয় তাহলে রুটি আর রুজি আর মাকান রাখবো কী করে? যদি নিজের প্রাণটাই না নিজের ধরে থাকে তাহলে আর রুজি রুটি জোগাড় করবো কিভাবে? তাই জন্যই তৃণমূলের অধিকাংশ নেতা যেমন চান যে এই মুসলিম ভোট, সেই ভোটটা যাতে কোনো রকমভাবে ভাগাভাগি না হয়, পুরোটাই যাতে একটি বাক্সে এসে জমা পড়ে, অর্থাৎ তাদের বাক্সে এসে জমা পড়ে। আর তার সাথে সাথে আবার আরেকটা অংশ এটাও চিন্তা করেন যে যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয় তাহলে পরে এই যে এখন কেন্দ্রীয় সরকার, তার অধীনস্থ যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে, তারা যেরকমভাবে এই প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েও পৌঁছচ্ছে না, সেই অবস্থানটা কি বজায় থাকবে? কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এতদিন যেটা দেখে এসছেন সেটা হচ্ছে আদতে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসেরই ক্ষতি করে। সর্বভারতীয় ক্ষেত্রে, সর্বভারতীয় প্রেক্ষিতে বিজেপির প্রধান শত্রু কংগ্রেস, এবং এই বিভিন্ন জায়গার নির্বাচনে 2, 4, 5, 6টা আসনে সিট দিয়ে প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল আখেরে কিন্তু কংগ্রেসেরই ক্ষতি করে। ফলে এখন যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে তার মানে হচ্ছে কংগ্রেসের অক্ষের মধ্যে ঢুকে পড়া, এবং এই মেসেজ যখন যাবে তখন কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল এই এজেন্সিগুলোকে খুলে আম ছাড়পত্র দিয়ে দেবে, যা প্রমাণাদি আছে সেগুলোকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবং তার ফলে যদি বেশ কিছু তৃণমূলের নেতা নেত্রী, প্রভাবশালী ব্যক্তিরা তাদের দরজায় যদি ইডি, সিবিআই গিয়ে কড়ানাড়ে শুরু করে তাহলে তাদের বিড়ম্বনা বাড়বে। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা, চুলচেরা বিশ্লেষণ ইত্যাদি চলতেই থাকবে। কংগ্রেস এবং তৃণমূল দুটো দলের মধ্যেই একদিকে যেমন একটা বড় অংশ জোটপন্থী আছে, আবার জোটের বিরোধীও আছে। জোটপন্থীর সংখ্যা যেমন তৃণমূলে অনেক বেশি, কারণ দক্ষিণবঙ্গে এই মুসলিম ভোট যেরকমভাবে তৃণমূলের পক্ষে কনসলিডেট হয়, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের পক্ষে সেরকমভাবে হয় না, কারণ সেই জায়গায় কংগ্রেস মুসলিম ভোটের একটা অংশ পায় এবং বামেদের সঙ্গে যুক্ত হয়ে যদি তারা ভোটে লড়ে, এই গত লোকসভা নির্বাচনকেই যদি দেখা যায়, মুর্শিদাবাদের মতন জায়গাতেও হয়তো তারা জিততে পারেনি, কিন্তু একটা বড় অংশের ভোট কিন্তু তারা পেয়েছে। অধীর চৌধুরী বহরমপুরে হেরেছেন, তিনি হেরেছেন মুসলমান ভোট পাননি বলে তা নয়, আসলে সেখানে বহরমপুর শহর অঞ্চলের হিন্দু ভোট ঢালাও ভোট দিয়েছে বিজেপির প্রার্থী নির্মল সাহাকে, ফলে অধীর চৌধুরী সেখানে পরাজিত হয়েছেন। এবার কংগ্রেস যদি আলাদা লড়ে এবং তৃণমূল যদি আলাদা লড়ে তাহলে পরে একই রকমভাবে মুসলিম ভোটগুলো উত্তরবঙ্গের কংগ্রেস বামেদের পক্ষে যাওয়াই বেশি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 54টা আসন বিধানসভার, ফলে তৃণমূল কংগ্রেস এই রিস্ক নিতে চাইছে না যে উত্তরবঙ্গের এই এতগুলো সিটে মুসলিম ভোট যেটুকুনি তারা বাইরে তাদের পড়ে, সেই ভোটটাকেও তারা নিজেদের বাক্সে নিয়ে আসতে চায়। আবার আশঙ্কাও আছে, দেখুন ইলেকশন হতে এখনও 8-9 মাস 10 মাস বাকি, ফলে কোথাকার জল কোথায় গড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আমাদের দেখতে হবে এই লাভ ক্ষতির অঙ্কে বিভিন্ন দলগুলো নিজেদের হিসেব নিকেশ করে শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসে। আদৌ আমাদের রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট করে আগামী বিধানসভায় যায়, নাকি 2021-এর মতনই তৃণমূল একক দক্ষতায় নির্বাচনে অংশগ্রহণ করে? যেটাই হোক না কেন, আগামী 26-এর নির্বাচন এটা যে একটা নিশ্চিতভাবেই খুব ইন্টারেস্টিং একটা লড়াই হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার,
ধন্যবাদ।